প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা। প্রশ্ন বিতর্ক গতকালই আপনাদের দেখিয়েছিলাম কোথায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের 6th সেমিস্টার। সেখানে 12 নম্বর প্রশ্নে দেখাচ্ছি আপনাদের হাইলাইট করে। 12 নম্বর প্রশ্নটা দেখুন ভালো করে। সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ আর জানিয়ে শুরু হয়েছিল বিতর্ক চর্চায় এই প্রশ্নপত্র, যেখানে নিন্দার ঝড় উঠেছে শিক্ষাবিদ মহলে। 6th সেমিস্টারের 12 নম্বর প্রশ্নে বিতর্ক যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সমালোচনায় বিপ্লবীদের পরিবার, শিক্ষাবিদরা। কথা বলবো, শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, এই যে প্রশ্নপত্র 12 নম্বর প্রশ্ন, বিপ্লবীদের কেন সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হচ্ছে, তার কোনো ব্যাখ্যা দিতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? একেবারে দেখো রমিলাদি, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি প্রেস বিবৃতি করেছেন। প্রেস বিবৃতি দিয়ে তিনি যেটা জানিয়েছেন যে এই যে সন্ত্রাসবাদী বলে কথাটি উল্লেখ করা হয়েছে সেটি মূলত বঙ্গানুবাদ, অর্থাৎ হচ্ছে যে ইংরেজিতে যে কোয়েশ্চেন ছিল সেই ইংরেজির কোয়েশ্চেনের বাংলায় অনুবাদ করতে গিয়ে কিন্তু যে শব্দটি উঠে এসছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মিলিটেন্ট কথাটির অর্থ হিসেবে এই সন্ত্রাসবাদী কথাটি বাংলায় রূপান্তর হয়েছে। সেই কারণেই কিন্তু এটা এইভাবে কোয়েশ্চেন পেপারে রয়ে গেছে। কিন্তু সেটা এই সন্ত্রাসবাদ কোয়েশ্চেন পেপারে ঠিক আরেকটু স্পষ্ট করো শোভন, মিলিটেন্টস কথার বাংলা করলে সন্ত্রাসবাদী আসছে? হ্যাঁ, মিলিটেন্ট কথা, যেটা মিলিটেন্ট ইংরেজিতে যে কোয়েশ্চেন ছিল সেই মিলিটেন্ট ন্যাশনালিজম, এই মিলিটেন্ট ন্যাশনালিজমের কথার অর্থ হলো জঙ্গি জাতীয়তাবাদী। সেটা কিভাবে সন্ত্রাসবাদে রূপান্তর হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের উত্তর ব্যাখ্যা দিয়েছেন যে ভিসি, যে এই মিলিটেন্ট কথাটির অর্থে বাংলা অর্থ করতে গেলে যেটি হয় সেটি কিন্তু প্রশ্নপত্রে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সেই সন্ত্রাসবাদী যখন কথাটির অর্থ রূপান্তর হলো তো সেটিকে ভালো করে দেখা হলো না কেন, সেটি দেখার পর সেটি কারেকশন করা হলো না কেন, এই প্রশ্নই কিন্তু উঠে আসছে। যদিও কিন্তু এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি ভিসি। তিনি যেটা জানিয়েছেন যে এটা হয়তো যারা দায়িত্বে ছিলেন, যারা কোশ্চেন পেপার সেট করেছেন বা যারা বাংলায় এটাকে অনুবাদ করেছেন তাদের অসাবধানতা। একেবারে বাংলায় অনুবাদ, ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করলে যা দাঁড়ায় মিলিটেন্ট ন্যাশনালিজম মানে জঙ্গি জাতীয়তাবাদ, যা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে দাঁড়ায়। এবং জঙ্গি জাতীয়তাবাদ বলতে বোঝায় জাতীয়তাবাদের এমন একটি রূপ যা স্বাধীনতা বা জাতিগত লক্ষ্য অর্জনের জন্য একটি সহিংস পদ্ধতি। কিন্তু বিপ্লবীদের কোথাও গিয়ে এই প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করার ব্যাখ্যা হিসেবে এই অনুবাদের ব্যাখ্যা, সেটা কি খাটে? ইতিমধ্যে এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য একবার শোনায়। অনার্সের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার একটা প্রশ্নতে ইংরেজিতে একটি শব্দের যে বঙ্গানুবাদে সেখানে একটা মিস্টেক, এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী। জাতীয়তাবাদী কথাটা ওখানে ড্রপ হয়ে গেছে। কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য পরীক্ষার প্রশ্নের যে ছাত্রছাত্রীদের ইফেক্ট থাকে সেটা ছাড়াও সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এন্টায়ার টিচিং কমিউনিটি, এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায় এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায় তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি। এই পার্টিকুলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। এবং বিপ্লবী প্রশ্নপত্রের সন্ত্রাসবাদী হয়ে যাওয়া, তাতে বিপ্লবীদের পরিবার তারা আহত, শিক্ষাবিদরা তারা সমালোচনা করছেন। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে। ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে। 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরো তো কেউ ছিল, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি, আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাসগুপ্তের ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি।
পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। আর এই নিয়ে কি বলছেন পড়ুয়ারা? বিপ্লবীদের অপমান মানে আমার মনে হয় এখানে আমাদের প্রত্যেকটা সমাজবদ্ধ জীবের অপমান। এনারা এই মডারেশনে ছিলেন, ওনাদের রিক্রুটমেন্ট হয় বাম আমলে, তো ওনারা আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের প্রশ্নপত্র করেছেন বলে মনে হয়। ইচ্ছাকৃত বলে ভুল নয়, এটা ভুল তো আমার মনে হয় না, এটা শুধু অপরাধ। ভবিষ্যতে যেন এরকম অপরাধ আর না হয় এই দাবি জানাবো আমরা। ছাত্র হিসাবে আমার এটা আজকে আমার নিজের লজ্জা লাগছে যে আমরা যাদেরকে আদর্শ মনে করি তাদেরকে যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা এখন থেকে আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে আন্দোলনে বসছি। একটাই দাবি, সেটা হচ্ছে নিঃশর্ত ইমিডিয়েট ক্ষমা চাইতে হবে। এটা আমার মনে হয় না কোনো ভাবে ভুল হয়েছে, নির্ধারিতভাবে ক্রিমিনালিটির সঙ্গে একদমই সতর্কভাবেই করা হয়েছে। যে বা যারা এই প্রশ্নপত্র করেছেন আমরা দায়ভার তাদের উপরই চাপাচ্ছি। ওনাদের অবশ্যই নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত, কারণ কোনোভাবেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে আমরা ছাত্র হিসেবে এবং ভারতবর্ষের মানুষ হিসেবে, ভারতবাসী হিসেবে, স্বাধীন ভারতের নাগরিক হিসেবে কখনোই মেনে নিতে পারি না। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, শুনুন তার প্রতিক্রিয়া। যিনি প্রশ্ন করেছেন তার তো এই কথাটা অন্তত জানা উচিত যে ভারতের ইতিহাসে যারা বিপ্লবী ছিলেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের সন্ত্রাসবাদী বলাটা মারাত্মক ভুল। সেই ইতিহাসের ভুল ব্যাখ্যা ইতিহাসের অধ্যাপক করবেন ভারতীয় হয়ে, বাঙালি হয়ে, সেটা সত্যি সত্যি আমরা আশা করতে পারিনি। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর জন্য তার কাছে ব্যাখ্যা চাইবেন। ছাপার আগে দেখেন অন্যান্য কর্তৃপক্ষ, অন্যান্য বিশেষজ্ঞরা দেখেন, তাদের চোখ এটা এড়িয়ে গেল কি করে সেটা ভেবে আমি খুব বিস্মিত হই। আর খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে। অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ যে সেমিস্টার, সেখানে এই প্রশ্ন করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তদন্ত করে। দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা দেশপ্রেমিক। আমি লজ্জা পাই, আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই এই ধরনের যারা কাজ করেছে। ওই সশস্ত্র বিপ্লবীদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মেদিনীপুরের বীর সিংহ শিশু ক্ষুদিরাম, বিমল দাশগুপ্ত, তাদেরকে এরা হচ্ছে যে সেই চোখেই দেখে। এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত। এরকম কথা উল্লেখ করা মানে যে স্বাধীনতা সংগ্রামীদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, এটা হলে আমরা সত্যি মেদিনীপুরের মানুষ, আমরা যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের পীঠস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম কোনো কোশ্চেন হয়ে থাকে, আমি তো এখনো দেখিনি, যদি হয়ে থাকে এটাকে নিন্দনীয় ঘটনাই বলা যেতে পারে। কসবা পুলিশের তদন্তে সন্তুষ্ট হাইকোর্ট। তদন্তের অগ্রগতি রিপোর্টে সন্তুষ্ট হাইকোর্ট। লালবাজারের তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চে নির্যাতিতার পরিবারকে রিপোর্ট দিতে নির্দেশ। তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনো সংস্থার হাতে তদন্ত নয়, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। কসবা পুলিশের তদন্তেই সন্তুষ্ট হাইকোর্ট। তদন্তের অগ্রগতি রিপোর্টে সন্তুষ্ট উচ্চ আদালত। লালবাজারের তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চের নির্যাতিতার পরিবারকে রিপোর্ট দিতে নির্দেশ। তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, অন্য কোনো সংস্থার হাতেই তদন্ত নয়, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টেট এবং ইউনিভার্সিটিকে রিপোর্ট চেয়ে পাঠায়। তার মর্মে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে, একটা বেসলেস রিপোর্ট। সেখানেতে অল অ্যালিগেশনকে খালি ডিনাই অ্যান্ড ডিসপিউট করেছে, বাট তথ্য দিয়ে বা ইনসিডেন্টের এন্টায়ার ডিটেলস কিছু জানায়নি। আমরা এটাই চাইছি, দোষীর শাস্তি হোক। হ্যাঁ, আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয়। কলেজের যেটা হয়েছে এটা তো
মানে এটা তো মানে আমার ছেলে মেয়ে থাকলেও আর মানে পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত। এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। সার বৈঠকে বরাদ্দ বঞ্চনায় সরব রাজ্য। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে চন্দ্রিমা আর স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলার প্রতিনিধি চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলায় বরাদ্দ বঞ্চনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব চন্দ্রিমা অমিত শাহর কাছে। বকেয়া বরাদ্দ মেটানোর দাবি। আরো বিস্তারিত জানাবেন সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ ঝাড়খণ্ডের রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক হয়, যে বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসাবে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। সেখানে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবও ছিলেন। সেই বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলো রাজ্য। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড যে প্রকল্প বা কর্মসূচি কেন্দ্রীয় সরকার বর্তমানে বন্ধ করে দিয়েছে, কিন্তু যে প্রকল্প কেন্দ্রীয় সরকার 2016-17 সাল পর্যন্ত চালু রেখেছিল, সেই প্রকল্পে রাজ্য এখনো 2330 কোটি টাকা পায় কেন্দ্রের থেকে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত কেন্দ্র দেয়নি রাজ্যকে। এই তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তুলে ধরেন রাজ্যের প্রতিনিধি হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তৎক্ষণাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আধিকারিকদের নির্দেশ দেন যে রাজ্যের সঙ্গে বৈঠক করে দ্রুত এই বকেয়া কিভাবে মেটানো যায় তার সমাধান করতে হবে। এই প্রকল্পে রাজ্য কেন্দ্রের থেকে 8300 তারও বেশি কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2330 কোটি টাকা এই কর্মসূচিতে বা প্রকল্পে রাজ্য পায় কেন্দ্রের থেকে। সেই টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র দেয়নি বলেই অভিযোগ। আজকের এই ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে এই তথ্যই তুলে ধরা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। পাশাপাশি ডিভিসি ও ফারাক্কা ব্যারেজের পলি সংস্কার কেন করা হচ্ছে না, ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে এই দাবিও রাখেন রাজ্যের তরফে। এবং সেক্ষেত্রে বলা হয় যে ডিভিসি ও অভিযোগমুক্ত 10 তৃণমূল নেতা। রাউস অ্যাভিনিউ কোর্টে বেকসুর ঘোষিত 10 নেতা। নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের বিক্ষোভ, কমিশনের সামনে বিক্ষোভ ডাইরেক্ট সাগরিকাদের। ন্যায় সংহিতার 3 ধারায় মামলা দিল্লি পুলিশের। মামলায় বেকসুর ঘোষিত 10 তৃণমূল সাংসদ। রাউস অ্যাভিনিউ কোর্টে 10 নেতা বেকসুর। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, তৃণমূল সাংসদ সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল দিল্লি পুলিশের দ্বারা, সেই মামলা থেকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রত্যেককেই। এই ধর্ণা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সাংসদ, প্রাক্তন সাংসদ এবং নেতারা, যার মধ্যে ডোনা সেন, ডেরেক ওব্রায়েন সহ একাধিক নেতা তারা ছিলেন উপস্থিত। 2024 নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে, যেখানে 144 ধারা জারি থাকে, সেখানে তারা ধর্ণা দিচ্ছিলেন এবং সেখানেই তাদেরকে দিল্লি পুলিশের তরফ থেকে আটক করা হয় এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তাদের তরফ থেকে যে বক্তব্য ছিল যে তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে আটক করা হয়েছিল এবং সেটাও আইন না মেনেই তাদেরকে আটক করা হয়েছিল। কিন্তু তারপরেও দিল্লি পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়া হয় ঘটনার প্রায় 1 বছর বাদও। কিন্তু আজকে রাউস অ্যাভিনিউ আদালত এই প্রত্যেক নেতাকেই এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।